আজ আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর রাশিবিজ্ঞান। এই নবম শ্রেণীর রাশিবিজ্ঞান কোষে দেখি 11.1-এর পার্ট 2 নিয়ে আমরা আজ আলোচনা করব। পার্ট 1 আমরা 1 থেকে 3-এর পর্যন্ত সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করেছি। এছাড়াও রাশিবিজ্ঞান সম্পর্কিত যে তথ্যগুলি অর্থাৎ রাশিবিজ্ঞান সম্পর্কে যে আলোচনা যে তথ্যগুলি জানার প্রয়োজন হয় সেগুলো নিয়েও একটি ক্লাস করা হয়েছে। সেখানেও রাশিবিজ্ঞান কি, রাশিবিজ্ঞানের উচ্চসীমা নিম্নসীমা পুরো রাশিবিজ্ঞানের যে টার্মগুলো যেগুলো তোমাদের কাজে লাগে সেগুলো নিয়ে আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রত্যেকটি ক্লাস তোমরা দেখে নিতে পারো। আজ আমরা 4-এর দাগের থেকে অর্থাৎ পার্ট 2 এর 4-এর দাগের থেকে আলোচনা করব। দেখো 4 দাগে কি বলা হয়েছে, মিতালি ও মইদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো। তাহলে এই মাসে 45টি বাড়ি এখানে দেওয়া আছে। 45টি বাড়ির ইলেকট্রিক বিলের পরিমাণ দেওয়া আছে। কোনো বাড়ির ইলেকট্রিক পরিমাণ হচ্ছে 116, কারো হচ্ছে 127, কারো 100, কারো 82, কারো 80, কারো 101। ঠিক আছে, এভাবে বলে দেওয়া আছে। বলছে আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। শুধুমাত্র পরিসংখ্যা বিভাজন তালিকা আমাদের তৈরি করতে বলেছে। তাহলে এই ধরনের পরিসংখ্যা বিভাজন তালিকা যদি করতে বলে সেই ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন? আমরা শ্রেণী সীমা লিখবো, টেলিমার্ক লিখবো, আর পরিসংখ্যাটা লিখলেই আমাদের হয়ে যাবে। এছাড়া আমরা উচ্চসীমা নিম্নসীমা লিখতে পারি, মধ্যমান লিখতে পারি, পরিসংখ্যা ঘনত্ব লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি। এই যেগুলো বললাম সেগুলি কিন্তু বারবার বলছি আগে আমরা আলোচনা করেছি, তাই সেগুলি যদি দেখার প্রয়োজন হয় অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলি দেখো। এখানে যখন আমরা শ্রেণী সীমা বের করব তাহলে সব থেকে বেশি এবং সব থেকে কম দুটি শ্রেণী আমাদের দেখে নিতে হবে। এখানে সব থেকে বেশি এবং সব থেকে কম, এখানে আমরা 80 দেখলাম, এরপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে 52, তার আগে কিছু আছে, তার থেকে ছোট কিছু নেই। সব থেকে বড় যেটা আছে, সব থেকে বড় আমরা এখানে দেখছি যেটা 129, 128, 129। তাহলে 52 থেকে এখানে হচ্ছে 128, 130। ঠিক আছে, তাহলে সব থেকে বড় এবং সব থেকে ছোট, তাহলে 52 আছে। তাহলে আমরা 50 থেকে নিতে পারি। ঠিক আছে, 50 থেকে 60, 60 থেকে 70, এভাবে আমরা শ্রেণী সীমাগুলো লিখতে পারি। তাহলে এবার আমরা শ্রেণীগুলো লিখি। দেখো এখানে প্রথমে এই ছকটা আমি করে নিয়েছি। এখানে শ্রেণী সীমা, টেলিমার্ক এবং শ্রেণী পরিসংখ্যা। তাহলে প্রথমে যেটা হচ্ছে যে শ্রেণীটা আমাকে লিখতে হচ্ছে, সব থেকে ছোট হচ্ছে 52, তাহলে আমরা লিখব 50 থেকে 60, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140। শ্রেণীগুলো আমি পরপর লিখে নিলাম। এরপর আমাকে দেখতে হবে এখান থেকে আমাকে বের করতে হবে কতগুলো 50 থেকে 60-এর মধ্যে আছে। এবার আমরা দেখো এখানে শ্রেণীর সীমা যেহেতু সীমানা নেই, সীমা আছে এখানে 50 থেকে 60, আবার 60 থেকে 70। এখানে আমরা 50 থেকে 60 পর্যন্ত মানে 59 পর্যন্ত ধরবো, আবার এখানে 60 থেকে 69 পর্যন্ত। 60টা কিন্তু প্রথমে ধরছি না, যেখানে নিম্ন সীমা আছে সেখান থেকে ধরছি। তেমনি 70টাও তাই, এখানে ধরবো না, 70টা ধরবো তৃতীয় শ্রেণীতে। যখন 80টা তখন কোন ধরবো? চতুর্থ শ্রেণীতে। এইভাবে আমরা পরপর বেছে নেবো। দেখো প্রথমে আমরা আগের দিনে যে অঙ্কগুলো করেছিলাম আমরা যখন যেটা লিখবো তখন সেটাকে কেটে নেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো এখানে 50 থেকে 60-এর মধ্যে এখানে হচ্ছে 52, 52 একটা, এখানে 50 থেকে 60-এর মধ্যে কটা পেয়ে গেলাম? শুধুমাত্র একটা। ঠিক আছে, তাহলে 50 থেকে 60-এর মধ্যে আমি টেলিমার্কে একটা, একবার ভালো করে দেখি, এখানে একটা পেয়েছি 50 থেকে 60-এর মধ্যে। ভালো করে খুঁজে নিতে হবে। 59 আছে পাশেই। ঠিক আছে, তাহলে দুটো, কারণ এটা যদি ভুল হয়ে যায় তাহলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। তাহলে দুটো দুটো দাগ দিলাম। এখানে হচ্ছে পরিসংখ্যা হচ্ছে 2। এরপর কত? 60 থেকে 70। 60 থেকে 70 আমি খুঁজবো। দেখো 60 থেকে 70-এর মধ্যে যদি আমি খুঁজি, এখানে আমি 60 থেকে 70-এর মধ্যে, 60 থেকে 70 এখানে হচ্ছে একটা, একটা, দুটো, তিনটে, তিনটে, চারটে, চারটে,
পাঁচটা, পাঁচটা, ছটা। 60 থেকে 70 মধ্যে কটা পেয়ে গেলাম? ছটা। আমরা জানি টেলিমার্ক কিভাবে দাগ দেয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। লিখে দিলাম 6। তাহলে 60 থেকে 70 কটা হলো? ছটা। এরপর 70 থেকে 80, 70 থেকে 80, এখানে 70 থেকে 80টা আমি খুঁজে নিই। 70 থেকে 80, তাহলে 70 থেকে 80, এখানে 80টা আমি ধরবো না, এখানে 70 থেকে 80, একটা, দুটো, দুটো, তিনটে, তিনটে, চারটে, আর নেই, চারটে। তাহলে 1, 2, 3, 4, এখানে হয়ে গেল পরিসংখ্যা 4। এরপর আমরা 80 থেকে 90, 80 থেকে 90, একটা, দুটো, দুটো, তিনটে, তিনটে, চারটে, 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 এখানে আমরা চারটে পেলাম। ঠিক আছে, 80 থেকে 90 চারটে। তাহলে আমরা লিখব 1, 2, 3, 4, এখানে লিখলাম, পরিসংখ্যাতেও লিখব 4। এরপর 90 থেকে 100, 90 থেকে 100, তাহলে এখানে একটা, দুটো, তিনটে, 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 চারটে, চারটে, পাঁচটা, পাঁচটা, ছটা, 7টা। 90 থেকে 100 কটা পেলাম? 7। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে আমরা লিখব 7। ঠিক আছে, তাহলে 7টা হয়ে গেল। এরপর হচ্ছে 100 থেকে 110, 100 থেকে 110, এখানে হচ্ছে একটা, দুটো, দুটো, তিনটে, চারটে, চারটে, পাঁচটা, পাঁচটা, ছটা, 7টা। এখানে 110টাকে ধরবো না, পরের বারে ধরবো। তাহলে এখানেও হচ্ছে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে পরিসংখ্যা হচ্ছে 7। এরপর হচ্ছে 110 থেকে 120, 110 থেকে 120, আমরা কেটে দিলে কি হবে দেখো, এগুলো বুঝতে সুবিধা হবে যে কোনগুলো আর বাকি আছে। 110 থেকে 120, এখানে হচ্ছে একটা, একটা, এখানে আর বাকি নেই, একটা, দুটো, দুটো, তিনটে, চারটে, চারটে, পাঁচটা, পাঁচটা, ছটা। ঠিক আছে, তাহলে 110 থেকে 120 হয়ে গেল 6। 1, 2, 3, 4, 5, 6, এখানে পরিসংখ্যানে লিখলাম 6। এরপর কত? 120 থেকে 130, 120 থেকে 130, তাহলে প্রথমেই আছে একটা, দুটো, দুটো, তিনটে, চারটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা। তাহলে কত হয়ে গেল? 7। যত কমে আসবে তত আমার খুঁজতে সুবিধা হবে, কারণ সংখ্যাগুলো তো কেটে যাচ্ছে। তাহলে এখানেও 7। এরপর হচ্ছে 130 থেকে 140, কটা বাকি আছে দেখে নাও। 130 থেকে 140, এখানে আছে একটা, এখানে আছে একটা, দুটো, তাহলে এখানে হয়ে গেল 2, এখানেও হয়ে গেল 2। এবার আমরা দেখব এই যে পরিসংখ্যাটা আমি লিখলাম সেটা মোট কত হচ্ছে। মোট 2 আর 7, 9, 15, 15 আর এখানে 14, 29, 29 আর 4, 33, 37, 37, আর এখানে 6, 43, 43 আর 2, 45। তাহলে দেখো এখানে 45টি পরিবারই আমার বলা হয়েছিল। অঙ্কে দেখো এখানে কটি পরিবার বলেছিল? 45টি বাড়ি। 45 বাড়ি ইলেকট্রিক বিল ছিল। তাহলে যেটা আমরা বিভাজন ছক যেটা করলাম, আমাকে কি করতে বলেছিল? যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে আমরা যে কাঁচা তথ্যটা অর্থাৎ র ডাটা যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করলাম, এবং সেটা তৈরি করলেই আমাদের যে সমস্যাটা যেটা করতে বলেছিল সেটার সমাধান হয়ে গেল। তাহলে প্রথমে আমরা কি করছি? শ্রেণী সীমাটা বের করছি।
শ্রেণীসীমা বের করতে গেলে কি হবে, এখানে যে কাঁচা তথ্যগুলো দেওয়া থাকবে, অর্থাৎ এখানে যে অঙ্ক প্রশ্নটা দেওয়া থাকবে সেখানে সব থেকে কম এবং সব থেকে বেশি কোনগুলো আছে সেগুলো দেখে নেবো, এবং কম বেশি দেখে নিলে আমরা কি হবে, সেখান থেকে আমরা শ্রেণীগুলোকে খুব সহজেই ভাগ করে দিতে পারবো। এরপর আমরা 5-এর সমস্যাটা দেখবো। দেখো 4-এরটা যদি কোনো তোমাদের অসুবিধা হয়, বুঝতে না পারো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ক্লাসটি অন্যদের মধ্যেও শেয়ার করবে, যাতে তারা উপকৃত হয়। এছাড়াও তোমাদের যদি কোনো অঙ্ক জানার প্রয়োজন থাকে, কোনো অধ্যায়ের কোনো কিছু বুঝতে পারছো না, অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে সেই বিষয়ের ক্লাসগুলি আমরা করানোর অবশ্যই চেষ্টা করব। 5-এরটা বলেছে যে মারিয়া একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখল। 300 জন রোগীর বয়স, তাহলে এখানে বলেছে বয়স হচ্ছে বছরে দেওয়া আছে, আর এখানে বছরে কত, 10 থেকে 20 বছরের রোগীর সংখ্যা হচ্ছে 80 জন, 20 থেকে 30 এটা হচ্ছে 40 জন, আবার 30 থেকে 40 হচ্ছে 50 জন, 40 থেকে 50 হচ্ছে 70 জন, 50 থেকে 60 20 জন, এবং 60 থেকে 70 হচ্ছে 20 জন। তাহলে এখানে শ্রেণীটা কিন্তু বলে দেওয়া আছে, শ্রেণীটা বলে দেওয়া আছে বয়স বছরে, এবং রোগীর সংখ্যা অর্থাৎ পরিসংখ্যাটাও বলে দেওয়া আছে। এবার যেটা বলছেন যে আমি উপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এখানে আমাকে বৃহত্তর সূচকে, ঠিক আছে, বৃহত্তর সূচকে বড় থেকে ছোট ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা আমাকে তৈরি করতে হবে। তাহলে এখানে আমার কি কি প্রয়োজন সেটা প্রথমে দেখে নিই। তাহলে প্রথমেই আমি বয়সটা হচ্ছে বছরে কত কত দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। প্রথমেই প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বয়সটা প্রথমে লিখবো। বয়সটা বছরে দেওয়া আছে কত, 10 থেকে 20, 10 থেকে 20 কতজন, রোগীর সংখ্যা হচ্ছে 80। তারপর হচ্ছে 20 থেকে 30, 20 থেকে 30 হচ্ছে 40, ঠিক আছে। তারপর হচ্ছে 30 থেকে 40, 30 থেকে 40 50 জন। তারপর 40 থেকে 50 হচ্ছে 70 জন। তারপর 50 থেকে 60 এটা হচ্ছে 40 জন, আর 60 থেকে 70 এটা হচ্ছে 20 জন। তাহলে 80 জন, 40 জন, 50 জন, 70 জন, 40 জন, 20 জন। এবার আমাকে এটা বৃহত্তর সূচকে বের করে, যদি ক্ষুদ্রতর সূচকে বলতো তাহলে উপর দিক থেকে যোগ করে করে লিখে লিখে চলে আসতাম এই পরিসংখ্যাটাকে, কিন্তু এখানে কি বলেছে বৃহত্তর সূচক। তাহলে আমরা যদি উল্টো দিক থেকে দেখো, এই দিক থেকে যোগ করি, প্রথমটা 20, তারপরটা কি হবে, 20-র সঙ্গে এটা যোগ হবে, অর্থাৎ 40 যোগ, তাহলে 20 যুক্ত 40, তাহলে এটা কত হবে, 60, ঠিক আছে। তাহলে এটা বোঝাচ্ছে কি, এটা আমি বলছি মানে কেন এটা হচ্ছে। তাহলে কত হলো, 20-র সঙ্গে 40 যোগ, তাহলে কত হলো, 60 হয়ে গেল। 60-এর সঙ্গে 70 যোগ, এখানে আছে কত, 60, তার সঙ্গে কতজন আছে, 70, তাহলে হচ্ছে 130, 200 কত গেল, 130, তাহলে 130-এর সঙ্গে কত যোগ, 50, তাহলে হলো 180, 180-র সঙ্গে এখানে কত আছে, 40, তাহলে হচ্ছে 220, আর 220-র সঙ্গে যোগ হচ্ছে 80, তাহলে হয়ে গেল কতজন, 300 জন। তাহলে দেখো অঙ্কে বলে দিয়েছিল 300 জন রোগী, তাহলে এখানে আমার মিলে গেছে 300 জন রোগী। এবার এটা কেন হচ্ছে, দেখো যখন আমার, ধরে নাও একটা, এখানে আমি বোঝাচ্ছি এটা ভালো করে বুঝো, এখানে ধরে নাও এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, 40, 50, 60, 70, 80, পরপর আমি লিখলাম। এবার বলেছে 10 থেকে 20, 10 থেকে 20 এই বয়সের লোকের সংখ্যা হচ্ছে কতজন, 80 জন, ঠিক আছে, এটা হচ্ছে 80 জন, ঠিক আছে। তারপর 20 থেকে 30 কতজন, 40 জন। তারপর বলছে 50 জন, তারপর 70 জন, তারপর 20 জন, তারপর 40 জন, তারপর 20 জন। এবার যদি আমরা বলি যে 10-এর বেশি কতজন আছে, 10-এর বেশি, 10-এর বেশি থেকে গেলে সবাই আছে, তাই না, এরা সবাই হচ্ছে 10-এর বেশি, কিন্তু এই সবগুলো সংখ্যা হচ্ছে 10-এর বেশি। 10 থেকে 20, 20 থেকে 30,
তার মানে তো এটা তো 10-এর বেশি হচ্ছে, তাই না? দেখো যখন আমরা এই বৃহত্তর সূচক আমি করছিলাম, যখন আমি আগের ক্লাসটা বুঝিয়েছিলাম, দেখো এখানে যেটা বলে দেওয়া আছে, বৃহত্তর সূচকের ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করি সেটা কিন্তু আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা যদি আমরা বের করতে যাই, ঠিক এই ছকটা থেকে যদি বের করতে যাই, প্রথমে কতজন আছে? 90 থেকে 100-এর মধ্যে 2 জন, 80 থেকে 90-এর মধ্যে 4 জন। দেখো এটা এখানে কিভাবে বের করছে, 100 বা তার বেশি একজনও নেই, কিন্তু 90-এর বেশি মানে 90 থেকে 100-এর মধ্যে 2 জন। এবার 80 বা 80 থেকে বেশি, তার 2 + 2 4, তাহলে দেখো এই 4টা এখানে আছে, তাই না? এইভাবে আমরা কি করছি, পরপর পরপর ক্যালকুলেশন গুলো করছি, শেষে কতজন? 40 জন দাঁড়ালো। ঠিক এখানে দেখো 300 জন দাঁড়িয়েছে। এবার যে জায়গাটা বোঝার আছে, যে যখন বেশি বলছে মানে আমরা সবসময় ধরে নিচ্ছি এখানে কত বলেছে, 20 থেকে 30। আমরা যদি বলি 10-এর বেশি কতজন আছে, তাহলে হবে 300 জন। যদি বলি 20-র বেশি কতজন আছে, তাহলে 80 জন বাদ দিয়ে বাকিটা হবে, অর্থাৎ 220 জন। 20-র বেশি বলতে কি এখান থেকে এই পর্যন্ত ধরবো। আবার যখনই এটা বলবে 30-এর বেশি, তখন আমরা কি করবো, এখান থেকে এই পর্যন্ত ধরবো। 40-এর বেশি বললে এখান থেকে এই পর্যন্ত ধরছি, এটা 40-এর বেশি। 50-এর বেশি বললে শুধুমাত্র এইটুকু ধরছি। আর 60-এর বেশি বললে শুধুমাত্র এই অংশটা, অর্থাৎ 20 জন। দেখো 60-এর বেশি কতজন আছে, 20 জন। 50-এর বেশি কত আসে, 50-এর বেশি বলতে তো দুটোকেই যোগ হচ্ছে। আচ্ছা 60 থেকে 70, তার মানে তো সেটা 50-এর বেশি হচ্ছে, তাই না? 60 থেকে 70 মানে সেটা 50-এর বেশি হচ্ছে। যদি বলি 40-এর বেশি, তাহলে 40-এর বেশি কতজন আছে, 40-এর বেশি বলতে আমরা এই 60, 70, 60, সরি 70, 40 এবং 20, অর্থাৎ 130 জন টোটালটাই হচ্ছে। যখনই বলছি 30-এর বেশি, 30-এর বেশি মানে কি, 30-এর বেশি মানে সেটা 40-এরও বেশি। আমি বলছি না 30 থেকে 40, সেটা 40-এরও বেশি, সেটা 50-এরও বেশি, সেটা 60-এরও বেশি, 70-এর বেশি যেটা আছে সেটাও তো 40-এর বেশি। তাহলে এইভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করছি, ঠিক আছে? এটা আমাদের কিন্তু ভালোভাবে বুঝতে হবে এটা কি বলতে চাইছে। যদি এইভাবে বুঝতে না পারি যে এটা কি বলতে চাইছে, তাহলে আমরা কিন্তু এটা, তাহলে এখানে একটা আমাকে শ্রেণী কিন্তু বের করে নিতে হবে, শ্রেণী সীমানা। ঠিক আছে, তুমি যদি বুঝতে না পারো অবশ্যই এই অংশটা মনে রাখবে, যে এই অংশটা আমরা কি করব। এটা যদি বুঝতে না পারো, এই অংশ একটা বাইর করবে, শ্রেণী সীমানা একটা বেরোবে। তাহলে এটা হবে 10 বা 10-এর বেশি। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 20 বা 20-এর বেশি। তাহলে এটা কত হবে, 30 বা 30-এর বেশি। দেখো এগুলো তো সবই তো 30-এর বেশি। তারপর 40 বা 40-এর বেশি। তারপর 50 বা 50-এর বেশি। তারপর 60 বা 60-এর বেশি। 60 বা 60-এর বেশি কটা আছে, 20। যখন আমি বলছি 50 বা 50-এর বেশি, তখন কিন্তু এটার সঙ্গে এটা যোগ হয়ে 60 হয়ে যাচ্ছে। বুঝা গেল? তাহলে তোমাদের এইভাবে করে নেওয়াটাই ভালো, যে যখন আমরা এটা লিখবো তখন কত থেকে কত সেই অংশটা আমাদের লিখে নিতে হবে। 10 আমাকে যদি বলতো 10-এর কম, তাহলে 0 থেকে 10 হতো। এখানে 10-এর বেশি মানে কত, 10-এর বেশি মানে আমার চলে যাচ্ছে 10 থেকে পুরো 70 পর্যন্ত যা আছে সব 10-এর বেশি। ঠিক আছে, এই জন্য এটা ক্রমযৌগিক পরিসংখ্যা বলা হচ্ছে। তাহলে আমরা এটা লেখার পর এটা হচ্ছে শ্রেণীসীমা, এটা সীমানা বের করে নেব। 10 বা 10-এর বেশি, 20 বা 20-এর বেশি, 60 বা 60-এর বেশি, অর্থাৎ এই অংশটা আমরা করে নেব। যদি এটা আমার প্রথমে করে দিলেই তোমরা হয়তো ভালো বুঝতে পারতে। ঠিক আছে, আর একটা এখানে ছক আমাদের করে নেবে, অর্থাৎ প্রথমে লিখবে বয়স বছরে, এটা হচ্ছে সীমা। তারপর সীমানাটা বের করে নেবে। সীমানা হচ্ছে শ্রেণী, সীমানা কত হচ্ছে 10 থেকে 10-এর বেশি, 20 থেকে 20-এর বেশি, তারপর হচ্ছে রোগীর সংখ্যা মানে পরিসংখ্যাটা, তারপর হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে এটা হলো 5-এর দাগের যে সমস্যা, 5-এর দাগের সমস্যাটার সমাধান আমাদের করে দেওয়া হলো। এরপর দেখো
ছয়ের দাগে যে সমস্যাটা আছে, ঠিক আছে, ছয়ের দাগে যে সমস্যাটা আছে সেটা কি বলেছে প্রথমেই আমরা জেনে নেব। প্রত্যেকটা সমস্যা প্রথমে আমাদের ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, তারপর আমরা সমস্যার সমাধানটা করব। এখানে বলেছে যে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। আচ্ছা, পরিসংখ্যা বিভাজন ছক দেখতে বলেছে, আবার পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা এখানে কত বলে দিয়েছে দেখো, কত কম, 10 এর কম, আবার 20 এর কম, তারপর 30 এর কম, তারপর হচ্ছে 40 এর কম, তারপর 50 এর কম, তারপর হচ্ছে 60 এর কম। এখানে দেখো আস্তে আস্তে এটা বাড়তে আছে, অর্থাৎ যে ছাত্রছাত্রীর সংখ্যাটা দেওয়া আছে এখানে কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যাটাই দেওয়া আছে। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমাদের শুধুমাত্র পরিসংখ্যাটাকে অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যাটাকে বের করে নিতে হবে, ঠিক আছে। আবার যখন এটা বলছে যে 10 এর কম, 10 এর কম মানে কি, 0 থেকে 10, আবার 20 এর কম মানে 10 থেকে 20। অ্যাকচুয়ালি 20 এর কম মানে 20 সব যতগুলো কম আছে সবই আমরা ধরবো, কিন্তু আমরা যখনই বলবো যে 10 থেকে 20, 10 পর্যন্ত বলে দিয়েছি 17, তাহলে বাকিটা কত হবে, 22 মাইনাস 17 সমান 5 হবে। এবার যদি বলি 30 এর কম, বলছি 30 এর কম তো এইগুলো সবটাই, 29টাই 30 এর কম, এখানে পুরোটাই হচ্ছে 30 এর কম। কত আছে এখানে, 17 আছে, 22 আছে, এখানে 29, মানে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে কত হবে দেখো, এখান থেকে বিয়োগ করলে শুধুমাত্র হচ্ছে 7। তাহলে 30 থেকে 20, 20 থেকে 30 এর মধ্যে কত আছে, 20 থেকে 30 এর মধ্যে আছে 7। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে, অর্থাৎ 6 দাগের প্রথমে আমরা কি কি বের করতে হবে সেটা আগে লিখে নিই। তাহলে প্রশ্নটা দেওয়া আছে আমার শ্রেণী এবং ছাত্রছাত্রীর সংখ্যা। ছাত্রছাত্রীর সংখ্যাটা আমি বুঝতেই পারছি, এখানে যেটা দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, ক্ষুদ্রতর সূচক। তাহলে 10 এর কম, তার মানে শ্রেণীসীমা আমি লিখতে পারি 0 থেকে 10। তাহলে 20 এর কম, তাহলে আমরা লিখবো 10 থেকে 20। যদিও 20 এর কম মানে হচ্ছে 20 থেকে নিচেগুলো যতগুলো আছে, এখানে যেহেতু ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে তাই কিন্তু এইভাবে লেখা আছে। তারপর হচ্ছে 20 থেকে 30, তারপর হচ্ছে 30 থেকে 40, 40 থেকে 50, আর 50 থেকে 60, ঠিক আছে। এটা আমি শ্রেণীসীমাটা লিখলাম। এবার বলেছে 10 এর কম, 10 এর কম মানে 0 থেকে 10, এখানে 17, এখানে কোনো কিছু পার্থক্য নেই, এখানে 10 থেকে 17, ঠিক আছে। 0 থেকে 10 হচ্ছে 17টাই। যখনই বলছে যে 20 এর কম, তাহলে 20 এর কম মানে যেটা 10 এর কম সেটাও 20 এর কম, মানে দুটোই ধরা আছে। তাহলে আমরা লিখব যে 22 মাইনাস 17 সমান হচ্ছে 5, ঠিক আছে। তাহলে 10 থেকে 20-র মধ্যে 5টা থাকবে। 20 এর কম সব 22টা থাকতে পারে, কিন্তু 10 থেকে 20-র মধ্যে কটা আছে, 5টা আছে। এরপর বলেছে 30 এর কম, 30 এর কম কত, 29, এখানে আছে কত, 29, 30 এর কম। তাহলে 30 এর কম তার মানে সেটা 20-রও কম এবং সেটা 10-এরও কম। তাহলে আমি যদি 29 থেকে 22টা বাদ দিই তাহলে হচ্ছে 7। তাহলে এখানে 20 থেকে 30-এর মধ্যে কটা থাকবে, 7টা থাকবে। যেহেতু আগেই আমরা 22 পর্যন্ত করে নিয়েছি 20 এর কম, এবার আমরা 40 এর কম করব। 40 এর কম কত, মানে 30 থেকে 40 এর মধ্যে এখানে আছে 37। তাহলে 37 থেকে কত কম হবে, 29। 37 থেকে 29 মানে কত, 8, ঠিক আছে। তারপর কত, 50, তাহলে 50 থেকে কত কম, 37, 37 বাদ দেবো, তাহলে হচ্ছে 13। আবার 60 থেকে 50 বাদ, তাহলে হলো 10। এবার এগুলো ক্যালকুলেশন করে যোগ করো, দেখো যোগ করলে কত হবে, 17 5 22, 22 আর এখানে 7 29, 37 40, 37 50, 50 60, দেখো 60 মিলেছে। তাহলে যখন বলবো 60-এর কম তখন সবগুলোই হয়ে যাচ্ছে, সবগুলোই 60-এর কম। যদি বলি 50-এর কম, তাহলে এই 50 পর্যন্ত হচ্ছে 50-এর কম। যদি 40-এর কম 37 পর্যন্ত। যদি আবার বলি 30 থেকে 40-এর মধ্যে কত, 30 থেকে 40-এর মধ্যে, তাহলে আমরা কি করব, 30 থেকে 40-এর কম এবং 30-এর কম যেটা থাকবে আমরা বিয়োগ করে দেবো। তাহলে সেটা আমরা কি পেয়ে যাব, পরিসংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, প্রথমেই যদি পরিসংখ্যান বিভাজন আরো কিছু বের করতে বলেনি, যদি কিছু বের করতে বলতো, ধরে নাও পরিসংখ্যা ঘনত্ব বের করতে বলতো, তাহলে কি করতাম, শ্রেণী দৈর্ঘ্যটা বের করতাম, ঠিক আছে। এখানে শ্রেণী দৈর্ঘ্য কত, পরিসংখ্যা ঘনত্ব আমি একটা লিখি, যে ধরো বের করতে বলেছে পরিসংখ্যা ঘনত্ব, তাহলে শ্রেণী দৈর্ঘ্য বের করব। শ্রেণী দৈর্ঘ্য এখানে কি হবে, যে যেটার মানে পরিসংখ্যা ঘনত্ব বের করতে বলবে সেই পরিসংখ্যাটা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে উক্ত পরিসংখ্যা বাই
শ্রেণী দৈর্ঘ্য কত 10, এখানে কত হবে 5/10, প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য কত আছে, তাহলে এখানে 7/10, 8/10, 13/10, এখানে হচ্ছে 10/10। ঠিক আছে, তাহলে এটার ফর্মুলাটা আমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা আগের ক্লাসগুলি করলে অবশ্যই দেখে থাকবে। যে দেখো, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য কত, শ্রেণী দৈর্ঘ্য আবার কি, শ্রেণী দৈর্ঘ্য তার আগে দেওয়া আছে, এগুলো আমরা আগেই দেখেছি। শ্রেণী দৈর্ঘ্য দেখো এখানে শ্রেণী অন্তর বলা আছে। ঠিক আছে, এখানে শ্রেণী অন্তর, শ্রেণী সীমানা, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। দেখো শ্রেণী দৈর্ঘ্য, ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমান বিয়োগ। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকটা শ্রেণী ঘনত্ব এখানে কত বেরোবে 1.7, এখানে 0.5, 0.7, 0.8, 1.3, আর এটা শুধু হচ্ছে 1। তাহলে এখানে পরিসংখ্যা ঘনত্ব যদি বের করতে বলে আমি বের করলাম, যদি তোমাদের বের করতে না বলে তোমাদের বের করারও প্রয়োজন নেই। তাহলে এটা কি হলো, একটা পরিসংখ্যা বিভাজন দেওয়া ছিল, সেখান থেকে একটা পরিসংখ্যা বিভাজন বের করা, অর্থাৎ সেখানে শুধুমাত্র কি দেওয়া ছিল, শ্রেণী আর ছাত্রছাত্রীর সংখ্যা, সেখান থেকে আমরা শ্রেণী সীমা, পরিসংখ্যা এবং পরিসংখ্যা ঘনত্ব বের করে নিলাম। তাহলে যদি এইভাবে বলে, যদি বলা থাকে, তোমরা দেখেই বুঝতে পারবে যখন ক্রমান্বয়ে এটা বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে, ক্ষুদ্রতর সূচকে এটা ক্রমযৌগিক অর্থাৎ ক্রমানুসারে যোগ করে করে এটা বেড়েছে। ঠিক আছে, তাই এটা ক্রমযৌগিক। তাহলে ক্রমযৌগিক থেকে আমরা পরিসংখ্যা খুব সহজে এইভাবে বের করে নিতে পারি। এরপর আমরা 7 সমস্যাটি কি বলেছে দেখবো। দেখো 7 সমস্যা কি বলা হয়েছে। 7 সমস্যা এরকম একটা ছক আছে, এখানে বলছে 60 এর বেশি হচ্ছে 0, 50 এর বেশি হচ্ছে 16, 40 এর বেশি এখানে হচ্ছে 40, 30 এর বেশি 75, 20 এর বেশি হচ্ছে 87, 10 এর বেশি হচ্ছে, দেখো কম থেকে আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। ঠিক আছে, এখানে আমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। তাহলে যে 7 যে সমস্যাটা দেওয়া ছিল সেটা প্রথমে দেখো লিখে নিয়েছি। ঠিক আছে, এখানে বলেছে 60 এর বেশি, এখানে কত বলেছে 0 এর বেশি, তাহলে 0 এর বেশি কত বলেছে 100, তাহলে আমরা প্রাপ্ত নম্বরে অর্থাৎ যে 0 থেকে 0 এর বেশি মানে কত, 0 থেকে 100 পর্যন্ত একটা শ্রেণীতে ভাগ করে নিলাম। আবার 10 এর বেশি, 10 এর বেশি বলেছে মানে 10 থেকে 20-তে একটাকে ভাগ করলাম, 20 থেকে 30-এ একটা ভাগ করলাম, 30 থেকে 40-এ, 30 এর বেশি মানে 30 থেকে 40, তারপর হচ্ছে 40 এর বেশি মানে 40 থেকে 50, 50 থেকে 60, আর একটা বলেছে 60 এর বেশি মানে হচ্ছে 60 থেকে 70। ঠিক আছে, 60 এর বেশি বলে দিয়েছে, তারপর আর কিন্তু কোনো লিমিট নেই, অর্থাৎ 70 এর বেশি এরকম বলে দেয়নি। তাহলে 60 এর বেশি কথাটাই লেখা ভালো, এখানে লিখবে 60 এর বেশি, যেহেতু 60 থেকে 70 পর্যন্ত আমরা লিখতে পারি, 60 এর বেশি মানে 80ও হতে পারে, 90 হতে পারে। ঠিক আছে, তার জন্য 60 এর বেশি কথাটাই লিখবো। তাহলে প্রথমে যেটা বলা আছে, 0 এর বেশি কত 100টা আছে, কিন্তু 10 এর বেশি কটা আছে 92টা। দেখো 0 এর বেশি 100টা, আবার 10 এর বেশি আছে কয়টা 92টা। তাহলে আমরা প্রথমেই লিখবো 100 মাইনাস 92, তাহলে কত হবে 8। যদি 0 থেকে 10, 10 এর বেশি যদি 100টা থাকে, 0 এর বেশি 100টা, 10 এর বেশি যদি 92টা থাকে, তাহলে 0 থেকে 10 এর মাঝে কয়টি আছে 8টি। আবার এখানে দেখো বলেছে 10 এর বেশি আছে 92টি, কিন্তু 20 এর বেশি কয়টি 87টি। তাহলে 10 এর বেশি হচ্ছে 92, 20 এর বেশি 87, তাহলে 10 থেকে 20 এর মাঝে হবে 92 মাইনাস 87, তার মানে হচ্ছে 5টি। তারপরে কত 20 এর বেশি, 20 এর বেশি কত 87, আর 30 এর বেশি কত 75, তাহলে 20 থেকে 30 এর মধ্যে, 20 থেকে 30 এর মধ্যে 87 মাইনাস 75, তার মানে হচ্ছে 12। ঠিক আছে, এরপর হচ্ছে 75 মাইনাস 40, কারণ 30 থেকে 40 এর মাঝে, তাহলে হচ্ছে 35, কত হলো 35টি। এরপর বলছে 40 থেকে 40 এর বেশি, 40 এর বেশি কত 40টা আছে, তাহলে 40 থেকে 50 আমার হবে 40 মাইনাস 16, তার মানে হচ্ছে 24, 40 মাইনাস 16 মানে হচ্ছে। এরপর কত হচ্ছে 50 এর বেশি বলছে কয়টি 16টি, তাহলে 50 এর বেশি যদি 16টি হয়,
আর 60-এর বেশি কয়টা? শূন্যটা। তাহলে এখানে আমার 16 মাইনাস 0 যদি করা হয় তাহলে কত দাঁড়াবে? 16 দাঁড়াবে। তাহলে শেষে কত দাঁড়ালো? 60-এর বেশি একটাও নেই, শূন্যটা আছে। তাহলে এটা হয়ে গেল কি পরিসংখ্যা, এটা ছিল ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে বেরিয়ে গেল পরিসংখ্যা। তাহলে এখানে আমরা বসে দেখি 11.1-এর পার্ট 2 এ 4, 5, 6, 7 এই 4টি সমস্যার সমাধান করলাম। এই সমস্যাগুলি ক্রমযৌগিক সমস্যা, ক্ষুদ্রতর সূচকে, বৃহত্তর সূচকে, এছাড়াও পরিসংখ্যার ঘনত্ব নিয়েও আলোচনা করলাম। এইগুলি যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। এর পরবর্তী ক্লাসে যে শর্ট কোশ্চেনগুলি আছে অর্থাৎ 8 এবং 9-এর দাগের এই দুটি দাগের যে সমস্যাগুলি আছে সেগুলি আলোচনা করব। তাছাড়াও যদি তোমাদের কোনো অধ্যায় মনে হয় যেগুলো করা প্রয়োজন আছে অবশ্যই আমাদেরকে সেগুলিও কমেন্ট করে জানাও। বারবার বলছি যে আমাদের অঙ্কগুলি যদি তোমরা আগের ক্লাসগুলি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, কারণ প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ এবং অঙ্কে ভালোভাবে অঙ্ক বুঝতে হলে কিন্তু প্রত্যেকটা ক্লাস দেখতে হবে এবং দেখার সঙ্গে সঙ্গে সেগুলিকে প্র্যাকটিসও করতে হবে। শুধু দেখলেই মনে হবে পেরে যাবো, কিন্তু যখন প্র্যাকটিস করতে যাবে তখন বুঝতে পারবে যে অঙ্কগুলিতে কতটা সমস্যা আছে বা নেই। তাই প্রত্যেকটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পরে পরে যদি অসুবিধা হয় আমাদেরকে আবার জানাও। ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো।